সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত এনটিভি অনলাইনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন ব্যথা মুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো অস্টিও আর্থ্রাইটিস কি ও তার চিকিৎসা নিয়ে। কেন অস্টিও আর্থ্রাইটিস হয়, তার চিকিৎসা ও প্রতিকার পদ্ধতি নিয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের সাথে আছেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। স্যার, প্রথমেই জানতে চাইবো অস্টিও আর্থ্রাইটিস আসলে কি? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অস্টিও আর্থ্রাইটিস এটা একটা গ্রিক ওয়ার্ড। আমরা যদি বাংলায় বলি, অস্টিও মিনস হচ্ছে জয়েন্ট, আর্থ্রাইটিস মানে ইনফ্লামেশন বা প্রদাহ। তো দুইটাকে যদি আমরা একসাথে করি তখন জয়েন্টের প্রদাহ বোঝাই। তো এটা হলো বয়সের সাথে সাথে যেমন আমাদের চুল পেকে যায়, হাড়ের তেমন ক্ষয় হতে থাকে, এটা একটা ডিজেনারেটিভ ডিজিজ। বয়সের সাথে সাথে আমাদের এই জয়েন্টেরও এরকম ক্ষয় হয় এবং সেখানে কিছু আর্টিকুলার কার্টিলেজ থাকে এবং আমাদের যে এক ধরনের গ্রিজের মতো উপাদান থাকে যেটা আমাদের জয়েন্টটাকে মুভ করতে সাহায্য করে। এই উপাদানগুলো কমে যায়, তখন এটাকে আমরা অস্টিও আর্থ্রাইটিস বলি। অনেকেই বলে বয়স বাড়লে এই রোগ হয়, আবার কেউ বলেন ওজন বা আঘাতের জন্য। আসলে কেন অস্টিও আর্থ্রাইটিস হয়? ধন্যবাদ। আসলে এটা বয়সের সাথে সাথেই হয়, তবে কেউ যদি আঘাতজনিত কোনো ট্রমাটিক হিস্ট্রি থাকে তাহলে এটা একটু আর্লি হতে পারে। যেমন মনে করেন আমরা ধরে নিই যে অ্যাবাভ 40 হলে আমাদের যেমন চুল পাকে, হাড়ের তেমন ক্ষয় হতে থাকে, কিন্তু অনেকে দেখা যায় আঘাতজনিত কারণে এটা 30-তে 35-এ স্টার্ট হয়ে যেতে পারে ডিজেনারেটিভ চেঞ্জটা। আঘাত থেকে মূলত অস্টিও আর্থ্রাইটিস হতে পারে। কোন কোন জয়েন্টে এই রোগটা বেশি দেখা যায়? হাঁটু, হাত, কোমর বা স্পাইন? ধন্যবাদ। আসলে প্রত্যেকটা জয়েন্টে এটা হয়, তবে সাধারণত যে জয়েন্টগুলোতে বেশি ওয়েট বেয়ারিং জয়েন্ট বলি আমরা, যেটা শরীরের ওজনটাকে বেশি ক্যারি করে, তার মধ্যে যেমন হাঁটু, হিপ জয়েন্ট, স্পাইনের মধ্যে ঘাড়, কোমর, শোল্ডার জয়েন্ট, বড় বড় জয়েন্টগুলোতে এটা বেশি অ্যাটাক করে। স্যার, কোন কোন জয়েন্টে এই রোগ বেশি দেখা যায়? হাত, কনুই, কোমর? ধন্যবাদ। আসলে শরীরের বড় বড় জয়েন্টগুলো এটাতে অ্যাটাক করে, বিশেষ করে ওয়েট বেয়ারিং জয়েন্ট বলি আমরা, যেগুলোতে ওজন বেশি ক্যারি করে। যেমন আমরা হাঁটু সবচেয়ে বেশি, মানে 60% মানুষ মানে হাঁটু ব্যথার অস্টিও আর্থ্রাইটিসে ভুগে থাকেন। এছাড়া হিপ জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, আমাদের নেক, ব্যাক মানে যেটাকে আমরা ঘাড়, কোমর বলি, এই প্রত্যেকটা বড় বড় জয়েন্টে এটা অ্যাটাক করে। তবে আমরা আমাদের প্র্যাকটিসে দেখতে পাই যে হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস নিয়ে রোগীরা বেশি আমাদের কাছে আসে। অস্টিও আর্থ্রাইটিস হলে রোগীরা সাধারণত কি ধরনের লক্ষণগুলো অনুভব করেন? ধন্যবাদ। অস্টিও আর্থ্রাইটিসে যেটা হয় যে জয়েন্টের আমরা লক্ষণগুলোর মধ্যে যেটা দেখতে পাই যে জয়েন্ট ব্যথা হয়, ফুলে যায়, আক্রান্ত জয়েন্টটা, যেমন বিশেষ করে আমরা যদি হাঁটুর কথা ধরে নিই, হাঁটুতে যেমন আমরা নিচে বসি, নামাজের মতো বসি, টয়লেটে বসি, সিঁড়িতে ওঠানামা করি, এই প্রত্যেকটা কাজেই তার অসুবিধা তৈরি হয়। যদি হিপ জয়েন্টে হয়, হিপের মুভমেন্ট করতে কষ্ট হয়। শোল্ডার জয়েন্টে হলে শোল্ডার জয়েন্টের মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। ঘাড়, কোমর এইসব জায়গায় হলে যেখানে হবে সেখানে ব্যথা হবে, ফুলে যাবে, সোয়েলিং হবে, এই ধরনের সমস্যা। অস্টিও আর্থ্রাইটিস শনাক্ত করার জন্য আপনারা মূলত কি ধরনের পরীক্ষাগুলো করে থাকেন? শারীরিক পরীক্ষায় যথেষ্ট শুধু, নাকি এক্স-রে, এমআরআই এর প্রয়োজন পড়তে পারে? ধন্যবাদ। আসলে এই ক্ষেত্রে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনের পাশাপাশি রোগীর পরীক্ষা তো অবশ্যই প্রয়োজন পড়ে। বিশেষ করে এক্স-রের প্রয়োজনটা বেশি হয়, যে তার যে জয়েন্টে এফেক্টেড হয় সেই জয়েন্টের এক্স-রের সাথে কিছু প্যাথোলজিক্যাল টেস্ট, তার ক্যালসিয়াম, ভিটামিন ডি লেভেল কেমন, এবং এর সাথে রিলেটেড অনেক সময় দেখা যায় যে অস্টিওপোরোসিস আছে কিনা, এটা যেহেতু বয়সজনিত কারণে হয়। যে অ্যাবাভ 40 আসলে শুরু হলেও আমাদের কাছে বেশিরভাগ রোগী আসে 50 অ্যাবাভ বা 60 ঊর্ধ্ব মানুষ। তাদের দেখা যায় যে বোনসের অন্যান্য সমস্যাও থাকে, অস্টিওপোরোসিস আছে কিনা, এই জিনিসগুলো আমাদের চেক করতে হয়। সেটা এক্স-রে সাথে বিএমডি মানে বোন মিনারেল ডেন্সিটি, ক্যালসিয়াম, ভিটামিন ডি, বা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে, সেক্ষেত্রে ইউরিক অ্যাসিডটা দেখার প্রয়োজন হয়। স্যার, আপনি অস্টিওপোরোসিসের কথা বললেন। অস্টিও আর্থ্রাইটিস আর অস্টিওপোরোসিসের মধ্যে পার্থক্যটা কি? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি অবতারণা করেছেন। অস্টিও আর্থ্রাইটিস হলো জয়েন্টের ইনফ্লামেটরি একটা ডিজিজ। যে জয়েন্টের যে ইরোশন হয়, যেটাকে আমরা বলছি জয়েন্টের ভিতরে ফ্লুইডটা কমে যাচ্ছে, জয়েন্টের যে সারাউন্ডিং মাংসপেশি, লিগামেন্টগুলো, এগুলো উইক হয়ে যাচ্ছে। আর অস্টিওপোরোসিস হলো হাড়ের রোগ, যেটা হলো হাড়ের যে একটা ডেন্সিটি থাকে। যেমন দেখেন, আপনি একটা কাঠের দরজা লাগালেন, সেই দরজাটা একটা সময় ঘুণে ধরে যায় এবং দেখবেন এক সময় ফ্রাজিল হয়ে যায়, ধাক্কা দিলেই কাঠটা ভেঙে যায়। ঠিক তেমনি আমাদের বোনসের ভিতরে যে বোন মিনারেলসগুলো থাকে, সেগুলোর ডেন্সিটি একটা থাকে। সেই ডেন্সিটি যখন কমে যায় তখন এটাকে আমরা অস্টিওপোরোসিস বলি। স্যার, আপনার কাছ থেকে অস্টিও আর্থ্রাইটিস সম্পর্কে আরো জানবো, তার আগে ছোট্ট একটি বিরতিতে যেতে চাই।
সুপ্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট বিরতি। ফিরে আসবো খুব শীঘ্রই, সঙ্গেই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। বিরতির পর আবারও ফিরে এলাম ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠানে। জানছিলেন অস্টিও আর্থ্রাইটিস বিষয়ে নানা পরামর্শ। আমাদের সাথে আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার এম ইয়াসিন আলী। এই রোগের চিকিৎসা কিভাবে হয়? ধন্যবাদ। অস্টিও আর্থ্রাইটিসের ট্রিটমেন্টটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। আমরা এটাকে কোন পর্যায়ে আছে সেটা আগে নির্ণয় করি। এটাকে আমরা বলি প্রাথমিক পর্যায়, মধ্যম পর্যায় এবং খুব সিভিয়ার, তিনটা ভাগে ভাগ করে নিই। মধ্যম এবং প্রাথমিক দুইটা পর্যায়ে যদি থাকে সেক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। কনজারভেটিভ ট্রিটমেন্টটা কি? সেক্ষেত্রে কিছু ওষুধ, কিছু ফুড সাপ্লিমেন্ট, সাথে সাথে ফিজিওথেরাপি, এক্সারসাইজ, লাইফস্টাইলে মডিফিকেশন। দ্যাট মিনস দেখা যায় তার অধিক ওজন আছে, ওজনটাকে কমাতে হবে। অনেকে আছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করে, তাকে ওই দাঁড়িয়ে কাজ করা থেকে বিরত থাকতে হবে। কেউ আছে দীর্ঘক্ষণ বসে কাজ করে, তাকে আমরা বলি আধা ঘন্টা 40 মিনিট আবার ব্রেক নিয়ে একটু হাঁটাহাঁটি করা। মানে এই লাইফস্টাইলে চেঞ্জ নিয়ে আসাটা গুরুত্বপূর্ণ। আর এই জয়েন্টের ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইডটা কমে যায়, ওটা যদি খুব বেশি পরিমাণ কমে যেয়ে থাকে তখন এটাকে ইনজেকশনের মাধ্যমে ফ্লুইডটা বাড়াইতে হয়। তাহলে সমন্বিত চিকিৎসার মাধ্যমে এটা আমরা সমাধান করতে পারি। তৃতীয়ত যেটা বলছিলাম যে খুব সিভিয়ার হয়ে যায়, যেখান থেকে আমরা বলি সেকেন্ডারি অস্টিও আর্থ্রাইটিস, সেক্ষেত্রে অনেক সময় নি রিপ্লেসমেন্ট সার্জারি করার প্রয়োজন পড়ে। অনেক সময় রোগীরা মনে করেন ইনজেকশন দিলে হাড়ের নানা রকম সমস্যা হতে পারে। এই ক্ষেত্রে যে ফ্লুইডটা দেওয়া হয় এটা রোগীদের জন্য কতটা উপকারী? ধন্যবাদ। আসলে এই ফ্লুইড যেটা ইউজ হয় সেটা মূলত জয়েন্টের জন্যই তৈরি, যেটাকে আমরা বলি হাইলোরনিক অ্যাসিড। এই উপাদানটার কোনো সাইড ইফেক্ট নেই। আপনি যথার্থই বলেছেন, অনেক সময় এই ইনজেকশন নিয়ে মানুষের মধ্যে অনেক ভ্রান্তি আছে বা ভুল ধারণা আছে, অনেকে এটাকে অনেক ভয় পায়। এটার পিছনে কিছু কারণ আছে, যেমন অনেক সময় স্টেরয়েড জাতীয় কিছু ইনজেকশনের ব্যবহার হয়, যেটা সাময়িকভাবে ব্যথাটা কমাইলেও কিন্তু দীর্ঘমেয়াদী এটার অনেক সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। কিন্তু আমরা যে ফ্লুইডটার কথা বলছি এটা আসলে স্টেরয়েড না, এটা নন স্টেরয়েড, এবং এটা হলো জাস্ট জয়েন্টের ফ্লুইডটাকে বাড়াবে। তো এক্ষেত্রে দেখা যায় যে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি কারো 3টা বা কারো 4টা, কারো 5টা প্রয়োজন পড়ে, 5 সপ্তাহে 5টা বা 3 সপ্তাহে 3টা। এর সাথে সাথে সে যদি ফিজিওথেরাপি নেয় এবং কিছু এক্সারসাইজের প্রয়োজন হয়, যেমন দেখা যায় যে এই নি জয়েন্টের চারিদিকে যে মাংসপেশি লিগামেন্টগুলো রয়েছে সেগুলো উইক হয়ে যায়। উইক হয়ে গেলে জয়েন্ট স্পেসটা রিডিউস হয়। তখন ওই যে প্রত্যেকটা মানুষের যে নর্মাল অ্যাক্টিভিটিসগুলো, বিশেষ করে বেন্ডিং করা, নিচে বসা, নামাজের মতো বসা, টয়লেটে বসা বা সিঁড়িতে ওঠানামা করতে হাড়ে হাড়ে ঘর্ষণ লাগে। তো ওইটাকে আমরা যদি মাসেল লিগামেন্টগুলোকে শক্তি বৃদ্ধি করে দিই, তাহলে সে আবার স্বাভাবিক জীবনে স্বাভাবিকভাবে নামাজও পড়তে পারে, স্বাভাবিক কাজগুলো করতে পারে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে ফিজিওথেরাপি বা ব্যায়াম কোনটা বেশি উপযোগী? জয়েন্টের ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইডগুলো থাকে সেগুলো একটু কমে যায়, সেই যাওয়ার কারণে ওখানে এক ধরনের ইরোশন তৈরি হয়, হাড়ের ঘর্ষণ লাগে, এক ধরনের প্রদাহ হয়। সেটা আমরা ওই কিছু ইকুইপমেন্টসের মাধ্যমে প্রদাহটা কমিয়ে নিয়ে আসতে পারি। সাথে সাথে তার মাংসপেশি লিগামেন্টগুলো শক্তি বৃদ্ধি করার জন্য এক্সারসাইজের প্রয়োজন হয়। এবং এই এক্সারসাইজগুলো আসলে মানে চিকিৎসা বা এটাকে আমরা বলি থেরাপিউটিক এক্সারসাইজ। একজন মানুষ মনে করেন নর্মালি এক্সারসাইজ করছে, হাঁটাচলা করছে, অ্যারোবিক কিছু এক্সারসাইজ করছে, সেগুলো কিন্তু নর্মাল এক্সারসাইজ। যখন একজন রোগী আমাদের কাছে আসে, আমরা তার রোগের জন্য যে এক্সারসাইজগুলো দিই আমরা বলি এটার মেডিসিনের মতো। যেমন ওষুধের দোকানে অনেকগুলো ওষুধ রয়েছে, সব তো একজন রোগীর জন্য না। একজন রোগী যখন চিকিৎসকের কাছে গেল, সে তার রোগটা ডায়াগনোসিসের পর একটা প্রেসক্রিপশন করে দিল, এবং সেই ডোজ অনুযায়ী যখন ওষুধটা খাবে এটা তার জন্য মানে উপকারী হবে। যখন ডোজবিহীন যদি ওষুধ খায় তার জন্য যেমন ক্ষতিকর, ঠিক তেমনি এক্সারসাইজের মধ্যে অনেক ভিন্নতা থাকে। রোগী তার সমস্যা অনুযায়ী যখন আমাদের কাছে আসে আমরা কিছু নির্দিষ্ট এক্সারসাইজ তাকে দিই, এর বাইরে করলে তার কিন্তু উপকারের থেকে ক্ষতিও হয়। এই জন্য বলবো যে নতুন এক্সারসাইজ ইউটিউবে দেখে আমরা অনেক সময় করি, বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন পাই, আসলে ওইটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা এটা আসলে দর্শকদের একটু জানতে হবে। অনেক সময় আমরা রোগী পাই এসে বলে, স্যার অনেকগুলো এক্সারসাইজ করছি বরং আমার সমস্যা আরও বেড়ে যাচ্ছে। তা আসলে এক্সারসাইজগুলোর রোগ ভেদে, মানুষ ভেদে তার জন্য ভিন্ন ভিন্ন থাকে। তো এক্ষেত্রে ফিজিওথেরাপির পাশাপাশি যখন এক্সারসাইজগুলো আমরা দিই, এটা যে রোগী যার জন্য যেটা প্রযোজ্য সেটা আমরা একজন চিকিৎসকের কাছে যে এটা নিতে হবে। অস্টিও আর্থ্রাইটিস থেকে বাঁচতে, দীর্ঘদিন জয়েন্ট সুস্থ রাখতে কি ধরনের জীবনধারা অনুকরণ করবে আমাদের দর্শকরা? ধন্যবাদ। আসলে এটা প্রিভেন্টিভ মেজার, আমরা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো প্রত্যেকটা রোগের ক্ষেত্রে, যেমন অস্টিও আর্থ্রাইটিস একটা ডিজেনারেটিভ ডিজিজ, এটা আমাদের বয়সের সাথে সাথে সবারই হবে। আমরা যদি
বেঁচে থাকি তাহলে আমাদের বার্ধক্য আসবে, আমাদের হাড়ের ক্ষয় হবে, জয়েন্টের ফ্লুইড কমে যাবে, এটা প্রকৃতির নিয়ম। তবে কিছু জিনিস যদি আমরা একটু মেনে চলি তাহলে এটাকে একটু দীর্ঘায়িত করা যাবে। যেমন দেখা যায় যে আমাদের শরীর ওজন একটা ফ্যাক্টর, আমরা বলি যে আধা ঘন্টা 40 মিনিট ঘাম ঝরিয়ে যদি একজন মানুষ রেগুলার হাঁটে, তার যেমন ওজন নিয়ন্ত্রণে থাকবে, জয়েন্টের হেলথ ভালো থাকবে, জয়েন্টে নিউট্রিশন পৌঁছাবে, এটা যেমন জরুরি, পাশাপাশি তার খাদ্য তালিকায় কিছু পরিবর্তন নিয়ে আসে। আমরা বলি যে ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো খাদ্য তালিকায় রাখা, বিশেষ করে ছোটো মাছ কাঁটাসহ খাবে, ডিমের সাদা অংশ, হলুদ ফলমূল, শাকসবজি, এগুলো আমাদের মানে ক্যালসিয়ামের ভালো একটা সোর্স। এছাড়া ভিটামিন ডির একটা খুব প্রয়োজনীয়তা রয়েছে, যেমন আমাদের শরীরে ক্যালসিয়াম যদি অ্যাবজর্ব হতে হয় তাহলে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি থাকতে হবে। অনেক সময় দেখা যায় আমরা এখন আমাদের কাজের যে ধরন তাতে আমরা দীর্ঘক্ষণ মানে এমন এনভায়রনমেন্টে থাকি যে সান এক্সপোজারই হয় না, যার ফলে ভিটামিন ডি তৈরি হয় না এবং ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কমে যায়, তখন হাড়গুলো দ্রুত ক্ষয় হতে থাকে। এই জন্য সূর্যের আলোর উপস্থিতিতে আমাদের অন্তত সপ্তাহে 3 দিন আমরা যেতে বলি, সকাল 10টা থেকে দুপুর 3টার মধ্যে। এই কয়েকটা জিনিস যদি মেনে চলে তাহলে দেখা যায় যে এই অস্টিওআর্থ্রাইটিস থেকে তারা ভালো থাকতে পারবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ অস্টিওআর্থ্রাইটিস বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ দেওয়ার জন্য। আশা করি আমাদের দর্শকরা অনেক উপকৃত হবে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি একটি সচেতনতার যাত্রা। আপনার শরীরের প্রতি যত্ন নিন, প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভকামনা সবসময়।